বন্ধুর জন্মদিন থেকে বাসায় ফিরতেছি। রাত তখন 10টা কি 11টা হবে। গাড়ি না পাওয়ার কারণে হেঁটে যাইতেছি। রিক্সাওয়ালারাও এখন বড়লোক হয়ে গেছে। কেন যে বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম না। আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতেছি। এর ভেতরে আমার সামনে কালো রঙের একটা গাড়ি থেমে গেল। আমার কেমন যেন ভয় ভয় করা শুরু করে দিল। হঠাৎ দুজন লোক আমার কাছে আসলো। অন্ধকারের জন্য কাউকে ভালো মতো দেখতে পাচ্ছি না। গাড়িতে ওঠ, আমি তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ছেলেটির গলাটা কেমন যেন চেনা চেনা লাগলো। তবু আমি বললাম, দেখেন, আপনাদের এগিয়ে দেওয়া লাগবে না, আমি একা একাই যেতে পারবো। সেটা বললে কি হবে? আমি তো তোকে গাড়িতে তুলবই। আপনি এমনভাবে তুই তুকারি করতেছেন কেন? তোকে তো তুই করেই বলবো। যদি তুই ছাড়া অন্য কোনো ভাষা থাকতো সেটা বলে ডাকতাম। আপনি কে? আমাকে দেখাবো, তার আগে তোকে যেটা বলছি সেটা কর। আমি আপনাদের কাউকে চিনি না, আমি আপনাদের সাথে যাব না। দোস্ত, এত তেল ভেজা ভেজা ওঠানো লাগবে না, তুই এটা ওর মুখে ধর। দে। তারপর আমি ওর কাছাকাছি চলে আসি। দেখেন, কাছে আসবেন না বলে দিলাম কিন্তু। কিছুক্ষণ পরে সে এসে আমার মুখে কি যেন ধরলো, আর আমি অজ্ঞান হয়ে তার কোলে ঢলে পড়ে যাই। ওকে গাড়িতে তুল তাড়াতাড়ি। আর ওকে নিয়ে আমাদের পুরনো বাড়িতে চল। আমি ওকে নিয়ে গাড়িতে শুইয়ে দিলাম। তারপর সুমন গাড়ি চালানো শুরু করে দিল। দেখ আবির, কোনো ভয় করবি না, তোকে যা যা করতে বলেছি সেটা করবি। সুমন, এটা করা কি ঠিক হবে? ও যা যা তোর সাথে করেছে তা কি তুই এত তাড়াতাড়ি ভুলে গিয়েছিস? না, কিছুই ভুলিনি। আমি ওকে নিয়ে ওদের বাড়িতে চলে গেলাম। তারপরে ওকে খাটে শুইয়ে দিলাম। মাথাটা ব্যথা করতেছে। আমি কোথায় আছি? চোখ খুলে দেখি একটা বাড়িতে আছি। চারদিকে ছোট ছোট নীল লাল সবুজ বাতি। রুমটা অনেক সুন্দরভাবে সাজানো। আমি তা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি বলা শুরু করে দিলাম, কে কে আছেন, আর আমাকে এখানে কেন এনেছেন? কেন? হঠাৎ কারো গলা শুনতে পেলাম। তাহলে তোর ঘুম ভাঙছে। আপনি কে? সামনে আসছেন না কেন? আমি এসে সাদা বাতিটা জ্বালিয়ে দিলাম। তোর বাচ্চা তুই? তাহলে তুই আমাকে এখানে এনেছিস? তোকে আমি বাড়ি ছাড়া করেছি, সেটা কি তোর মনে নেই? সব কিছু মনে আছে, তার জন্যই তো এই ব্যবস্থা। তুই সেদিন আমার নামে ধর্ষণের অপবাদ দিয়েছিলি, তাই তোকে ধর্ষণ করে দেখিয়ে দিতে হবে না? আমি তোর নামে আবারও ধর্ষণের মামলা দেব। আমি খাট থেকে উঠে মারতে আসলাম। তোর এত সাহস! আমি ওকে ধাক্কা দিয়ে খাটের উপরে আবারও ফেলে দিলাম। তারপরে শার্ট খুলে ফেললাম। হারামের বাচ্চা, তুই আমার কাছে আসবি না বলে দিলাম কিন্তু। কাছে আসবো না? আমি এসে ওর দুহাত খাটের সাথে চেপে ধরলাম। আবির, আমার কিন্তু খুব লাগতেছে, ছাড় বলে দিলাম কিন্তু। লাগবেই তো, একটু পরে তো আরও লাগবে। এখন বল, তোর গায়ের জামা কাপড় তুই নিজের ইচ্ছেতে খুলে দিবি নাকি আমি খুলে নিব? তোর বাবা মা কি তোকে শিক্ষা দেয়নি? আগে তুই আমাকে একটু এখান থেকে বের হতে দে, তারপরে তো এই গ্রাম ছাড়া করবই তোকে, সাথে তোর বাবা মাকেও। একদম আমার মা বাবা নিয়ে কথা বলবি না। তুই আমার সাথে কি করেছিস সেটা আগে তুই ঠান্ডা মাথায় একটু ভাব। তুই ভিখারির বাচ্চা, তোর সাথে যা করেছি ভালোই করেছি। আবির, ছাড় বললাম কিন্তু। একবার যদি হাতটা ছাড়িস, তোকে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। আমি ওর হাত ছেড়ে দিলাম। ও আমাকে মারতে উঠে যায়। অমনি আমি ওর হাতটা ধরে ফেললাম। শোন, এতদিন তোর দিন ছিল, এখন থেকে শুরু হবে আমার দিন। তোর সব অত্যাচার এতদিন আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিছুই বলিনি। আবির, আমাকে বাড়িতে যেতে দে। বাড়িতে যাবি? যা না। আমি উঠে মোবাইলটা বের করলাম। সেটা দেখে ও আমার মোবাইলটা জোরে আছাড় মারলো। তুই আমার মোবাইল ভাঙলি, কুত্তার বাচ্চা! আর কিছু বলতে পারলাম না, তার আগেই ও আমাকে খাটের উপর ফেলে দিয়ে আমার উপরে উঠে পড়লো। কিছুক্ষণ পরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। অনেকক্ষণ পরে ও আমাকে ছেড়ে দিল। আমাকে কিস করছিস কেন, কুত্তার বাচ্চা? এত গালি দিস না। যত গালি দিবি তত তোর কষ্ট সহ্য করতে হবে। তোকে যদি আমি ফাঁসিতে ঝোলাতে না পারি, তাহলে আমি ফারজানা না। এখান থেকে আগে তো বাসায় ফিরে নে, তারপরে ভাববি এসব কথা। এখন আমি যেটা বলি সেটা কর। তুই সব কিছু খুলবি নাকি আমি খুলবো? আমি তোকে এসব কিছুই করতে দেব না। তাহলে দেখি, আমারই জোর করে খুলতে হবে। দেখ আবির, আমি কিন্তু ভালোই ভালোই বলতেছি, তুই কিন্তু বাঁচতে পারবি না। আগে বল, তুই আমার সাথে এমন কেন করলি? তোকে তো আমি ভালোবেসেছিলাম। তুই ভিখারির বাচ্চা, তোর সাথে এটা করা ছাড়া আর কি করব? তবে দেখ, এই ভিখারির বাচ্চার কাজ। আমি ওর জামা এক টান দিয়ে খুলে ফেললাম। সেটা দেখে ও চিৎকার দিতে লাগলো, কিন্তু আমি ওকে বেশিক্ষণ চিৎকার দিতে দেইনি। তার আগে চার ঠোঁট এক করে দিলাম।
তারপরে হারিয়ে গেলাম মিলনে। কান্না করতে করতে সরে আসলাম। আমি ব্যথায় চিৎকার করতেছি। আবির, আমার অনেক কষ্ট হইতেছে, ছাড় আমাকে। যতক্ষণ আমার তৃপ্তি না মিটবে ততক্ষণ এভাবে সহ্য করতে হবে। একবার বাড়িতে যেতে দে, তারপরে তোর বাবা মাকে যে বলবো আপনাদের ছেলের জন্মের কি ঠিক নেই। আমি ওর গালে আবার দুটো চড় মেরে বললাম, তোকে আমি এখানার থেকে ছাড়ছি না। কেন, আমাকে কি তুই মেরে ফেলবি? মারবো না, তবে তোকে ধুকে ধুকে মারবো। আমাকে ছাড়, আমি আর পারতেছি না। আমার তৃপ্তি মিটিয়ে আমি ওয়াশরুমে চলে আসি। এর ভিতরে সুমন কল দিল। কাজ কত দূর? কাজ শেষ হয়েছে। তুই কি কাজী সাহেবকে নিয়ে এসেছিস? আর ফারজানার জন্য কিছু শপিং এনেছি, এগুলো তুই এখান থেকে নিয়ে যা। আমি ফ্রেশ হয়ে ওদের কাছ থেকে শপিংয়ের ব্যাগ নিয়ে আসলাম। তারপরে ফারজানার কাছে চলে আসি। এসে দেখি ও কাঁদতেছে। আমার সারা শরীর ব্যথা করতেছে। আমি কি করব বুঝতেছি না। আমাকে যেইভাবেই হোক না কেন এখান থেকে বের হতে হবে। ও এটা আমার সাথে কি করে করলো? সব কিছু প্রতিশোধ নিব। ওকে যদি আমি টুকরো টুকরো করে নদীতে না ভাসাতে পারি তাহলে আমি ফারজানা না। এর ভেতর আবির এসে বলল, অনেক কাঁদছিস, এখন এগুলো পরে বিয়ের জন্য রেডি হ। তোর মতো হারামির বাচ্চাকে আমি বিয়ে করব? হাসালি। বিয়ে করবি না মানে? মরে গেলেও তোকে আমি বিয়ে করব না। আবির, ছাড়, আমি কিন্তু চুলে ব্যথা পাচ্ছি। 10 মিনিটের মধ্যে এগুলো সব পরে নিবি। আমার কথা আমি তোকে আগেই বলে দিয়েছি, আমি তোকে বিয়ে করব না। এতে যদি তুই আমাকে মেরেও ফেলিস, ফেল। বিয়েতে রাজি করাতে না পারলে বড় একটা মুশকিল হয়ে যাবে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। বললাম, তুই বাড়িতে যাবি তাই না? আচ্ছা যা, তবে কাপড় ছাড়াই যাবি। তুই তো এত বাজে ছিলি না, তুই এখন এতটা বাজে হয়ে গেছিস। শোন, আমাকে বাজে বানানোর কারণটা শুধু তুই। তুই আমার সাথে এমন কোনো কাজ নেই যেটা করিসনি। অপমানের পর অপমান করেছিস। আমার মনে মনে একটা বুদ্ধি আসলো। তোকে আমি বিয়ে করার স্বাদ চিরতরের জন্য খুঁচিয়ে দেব। এখান থেকে আমি যাব ঠিকই, তবে তোর রক্ত দিয়ে গোসল করে যাব। আমি ওর কাছ থেকে শাড়ি নিলাম, তারপরে ওয়াশরুমে চলে যাই। তারপরে ফ্রেশ হয়ে ওর কাছে চলে আসি। ওকে বউয়ের সাজে অনেক সুন্দর লাগতেছে। মেয়েটির চোখ দুটো এত মায়াবী, তবুও ওর ভিতরে কেন এত অহংকার? আবির, এখনো সময় আছে, তুই আমায় বাড়ি দিয়ে আয়। আমার সাথে তুই লেগে কিন্তু ঠিক করবি না। 6 মাস পরে এমনিতেই বাড়িতে যেতে পারবি, যখন ডিভোর্স লেটারটা তোর হাতে পাবি। মনে মনে ভাবলাম, সব তাহলে প্ল্যান করা। তুই ভাবিস না তোকে আমি ছেড়ে দেব। এসব করার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। এর ভিতরে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। আবির, ফারজানাকে নিয়ে নিচের তলা যায়। এখানে আমরা বসে আছি, কাজী সাহেব সেই কখন থেকে বসে আছেন। চল নিচে যাব। আমি ওর সাথে নিচে চলে আসি। এসে দেখি সব ছেলেগুলো আমার চেনা পরিচিত। এরা সবই আবিরের বন্ধু। তাহলে ও জানতো আমি আজ ওখান থেকে ফিরবো। আবির, তোরা দুজন এক পাশে বস। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করে দেন। কিছুক্ষণ পরে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। এর ভিতরে এই কাজী সাহেব আমাকে 3 বার কবুল বলতে বলল। আমি বলে দিলাম। তারপরে ফারজানাকে বলল কবুল বলতে, কিন্তু ও বলতেছে না। কি হলো, কবুল বলিস না কেন? আমি তোকে বিয়ে করব না। এখন আবার তোর কি হলো? আমি ওর কানে কানে বললাম, সবার সামনে তোকে আমি মারতে চাই না, তুই ভালোই ভালোই কবুল বলে দে। কবুল, কবুল, কবুল। সবাই শুকরিয়া আদায় করলো। এর ভিতরে সুমন বলল, দেখেন কাজী সাহেব, এসব কথা যেন পাসকার না হয়। তাহলে আমাদের তো চিনেনি, আমরা কি করতে পারি? এসব কথা যদি কাউকে বলেন তাহলে আপনার বিয়ে পড়ানো চিরতরে শেষ হয়ে যাবে। কাজী সাহেব ভয় পেয়ে বলল, ঠিক আছে, কেউ জানবে না। তাকে কিছু টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। কি হলো, তোরা এখানে বসে আছিস কেন? তোরা রুমে যা। তুই কি বাড়িতে যাবি? এই নে যাবি। এখানে কেউ আসে না আমি ছাড়া। এখন তোরা গিয়ে যেটা করা সেটা কর। আচ্ছা তুই যা তাহলে। সুমন ও আমার সব বন্ধুরা চলে গেল। এর ভিতরে আমি বললাম, চল খাটে যাব। জোর করে বিয়ে করেছিস, আর বিয়ের আগে তুই আমার সাথে ওইসব করেছিস। এখন কি আমি তোকে লক্ষ্মী বাবু বলে মেনে নেব? শোন, আমি এই বিয়ে কোনো দিনও রাজি না, আর তোকে আমি কোনো দিনও মানব না। আমারও তো তোকে প্রয়োজন নেই। আমি শুধু তোকে বিয়ে করেছি একটা কারণে, শুধু তোর দেমাগ আর অহংকার ভাঙবো বলে। তোকে আমি একসময় অনেক ভালোবাসতাম, এখন শুধু তোর প্রতি আমার ঘৃণা আর ঘৃণা। চল খাটে চল, অনেক রাত হয়ে গেছে। আমি অন্য রুমে যাই। শোন, তুই এখন আমার বিয়ে করা বউ, সো তুই এখন আমার সব কথা শুনে চলবি। শুনবো, তোর সবই শুনবো, যখন তোকে চিরতরে ঘুমিয়ে দিতে পারবো তখন। আর তুই ভাবছিস কি আমি তোকে কিছুই করতে পারবো না? এগুলো আমি মনে মনে ভাবছি। এর ভেতর আবির আমাকে
টেনে খাটে নিয়ে আসলো। আমি বললাম, আবির শরীরটা প্রচুর ব্যথা, আমি পারবো না আর। সেটা বললে তো হবে না, যেহেতু আমরা এখন বর বউ, ওসব তো এখন করতেই পারি। আর আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তোর বর চাই তোকে আদর করতে। ও এসে আমাকে জড়িয়ে ধরলো। আবির দেখ, এসব কিন্তু আমার খারাপ লাগে। কেন খারাপ লাগে? আমার আদর কি তোর ভালো লাগে না? আমি না তোর বর? এটা হয়তো সারা জীবন স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না। আমি এসে ওকে খাটে উপরে চেপে ধরলাম। তারপরে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ফারজানা কাঁদতে লাগলো। আমার কি, সেদিন আমিও এমনভাবে কাঁদছিলাম যখন ও আমার নামে চাচাকে এটা ওটা বানিয়ে বলেছিল। ওর চোখ দিয়ে পানি পড়তেছে, তাই আমি বললাম, একদম চুপ, একটু কাঁদবি না, আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। কান্না করতে করতে বললাম, আবির আমাকে বাড়িতে দিয়ে আয়, আমি এখানে থাকলে মরে যাব। এত তাড়াতাড়ি? আরও অনেক কষ্ট সহ্য করতে হবে তোকে। কান্না করতে করতে বললাম, আমি আব্বুর সাথে কথা বলতে চাই, তারা আমার জন্য এখন চিন্তা করতেছে। আমি তোকে কথা বলতে দিব, আর তুই বলে দিবি যে আমি এখানে আসি। এখন যদি তুই সব কিছু বলে দিস, তাহলে আমার তো প্রতিশোধটাই নেওয়া হবে না। আবির, একটা বার কথা বলতে দে। চুপ কর, না হয় লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব কিন্তু। আমি চুপ হয়ে অন্য পাশে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি কিভাবে ওকে খুন করা যায়। আমি এসব আনমনেই চিন্তা করতেছি। ফারজানা ঘুমিয়ে পড়ল। আমি ওর দিকে অনেকক্ষণ চেয়ে রইলাম। ওর কষ্ট দেখে আমারই অনেক কষ্ট লাগতেছে। ও আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি তোকে ভালোবাসি, তাই আমার অনেক কষ্ট লাগতেছে। এখন আসুন পরিচয় দেবার পালা। আমি আবির, মাস্টার্সে পড়তেছি। আমরা অনেক গরিব, আমি গরিব ঘরের একজন সাধারণ ছেলে। আর এতক্ষণ যার সাথে এত সব করলাম, সে হলো অহংকারী একটা মেয়ে। সবচেয়ে বড় কথা হলো আমি ওর চাচাতো ভাই। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। ছোটবেলায় আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনও একদিন বলেছিল যে, আবির, এই পুতুল বাবুটা আমাদের দুজনের। তখন আমি হাসি দিয়ে বলছিলাম, ছোট সময় এও বেশি অহংকারী ছিল না, অনেক ভালো ছিল। যখন আমরা এসএসসি পাশ করে কলেজে উঠব, যেই সময় ও পড়তে বাইরে চলে যায়, সেই দিন অনেক কেঁদেছিলাম। যাকে এতটা ভালোবাসি, তাকে ভালোবাসার কথাটা জানাতেও পারলাম না। ও যাবার পরে আমি প্রতিদিনই ওকে নিয়ে ভাবতাম, আর ওকে নিয়ে ডায়েরি লিখতাম। এভাবে কেটে যায় অনেকটি বছর, 7 বছর কেটে যায়। আমি এখন মাস্টার্সে পড়ি। আমি ওকে মাঝে মাঝে কল দিতাম, কিন্তু ধরতো না। আমি ভাবতাম ও হয়তো পড়ালেখা করে বিজি, তাই কল রিসিভ করে না। আসলে ও লেখাপড়ায় অনেক ভালো। এভাবে আরও অনেক দিন কেটে গেল। তখন 2020 সাল। একদিন রাতের বেলা আমি ওকে নিয়ে ডায়েরি লিখতেছি, আর ভাবতেছি, কবে তুমি আসবে? আমি তো তোমাকে না দেখে থাকতে পারতেছি না, খুব মনে পড়ে তোমাকে। এর ভিতরে আম্মু আসলো আমার কাছে। আবির, একটু আগে তোর চাচা এসেছিল। ফারজানা কালকে বাড়িতে ফিরতেছে, তাই তুই আর তোর চাচা ওকে গিয়ে নিয়ে আনতে যাবি। ও আসবে সেটা শুনে আমার মনটা খুশিতে ভরে যায়। আমি আম্মুকে বললাম ঠিক আছে। আম্মু চলে গেল। পরের দিন আমি চাচার বাড়িতে এসে পড়ি। আসতে ওঠ গাড়িতে। আমি গাড়িতে উঠে পড়ি। কিছুক্ষণ পরে চাচা গাড়ি চালানো শুরু করে দিল। বেশ কিছুক্ষণ পরেই এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আবির, ওর আসতে এতটা লেট হচ্ছে কেন? তুমি কোনো চিন্তা করো না, কিছুক্ষণ পরে এসে পড়বে। আমারও ওকে দেখার জন্য মনটা কেমন কেমন যেন করতেছে। অনেকক্ষণ পরে দেখতে পেলাম ফারজানা আসতেছে। আগের চেয়েও ও অনেক সুন্দর হয়ে গেছে, তাই আমি আর চাচা ওর কাছে দৌড়িয়ে গেলাম। আব্বু, কেমন আছো? তুমিও না কেমন, সাথে করে ভিখারির বাচ্চাকে নিয়ে আসা আগে। ওর মুখে এই কথা শুনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও আজ আমাকে এটা বলে অপমান করবে, সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। ফারজানা, এগুলো তুই কি বলতেছিস? তো তোর চাচাতো ভাই। আমি ওকে চিনতে পেরেছি, তাই তো বললাম চলো বাড়িতে যাব। আব্বু আমাকে গাড়িতে নিয়ে বসে পড়ে। আবির, কি হলো? গাড়িতে বসছিস না কেন? ও যাবে কোথায়? ও আমাদের সাথে যেতে পারবে না। ও গেলে আমি যাব না। তো ও যাবে কিসে? সেটা আমি জানি না। আমার একটাই কথা, ও আমাদের সাথে যেতে পারবে না। ও যদি যায় তাহলে আমি এক্ষুনি আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। ফারজানা, ও তো তোর চাচাতো ভাই, ভুলে গেছিস? তোরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছিস। তোর কি কোনো কিছু মনে নেই? আমি থাকবোই না আর এখানে, চলে যেতেছি। মাথাটা পুরো নষ্ট করে দিতেছো কিন্তু। আর শোনো, ছোটবেলায় কি না কি হয়েছে সেটা এখনো মনে রাখতে হবে। আবির, এই নে টাকা, তুই অন্য একটা গাড়িতে চলে যা। থাক, লাগবে না, আমার কাছে টাকা আছে। আচ্ছা, তাহলে আমরা যাই। আব্বু, তুমি গাড়ি চালাবা, আম্মুকে দেখি না কত বছর। ফারজানা ও চাচা চলে গেল। আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি একটা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে বসে ভাবতেছি, ও এতটা পরিবর্তন হয়ে যাবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওর কি আমার কথা মনে নেই?
সব কিছুই কি ভুলে গেছে? আমি বাসায় এসে পড়ি। তারপরে শুয়ে শুয়ে অনেকক্ষণ কাঁদলাম। কিছুক্ষণ পরে আম্মু আসলো। আবির, ফারজানা এসেছে? আমি চোখ মুছে বললাম, হুম। কি হলো, তোর মন খারাপ নাকি? এমনভাবে কথা বলতেছিস কেন? আম্মু, আমরা কি সত্যিই ভিখারি? কে বলেছে তোকে এসব কথা? আমি কিছুক্ষণ চুপ করে বললাম, ফারজানা। দেখ বাবা, ওদের পরিবার অনেক বড় লোক, আর আমাদের ছোট পরিবার। ওদের চেয়ে আমরা অনেক গরিব। আর ফারজানা তোকে এমন কথা বলছে কেন? তুই কি ওকে কিছু বলেছিস? না আম্মু, একেবারে শুধু শুধু বলেছে। ওর সাথে তুই আর কোনো কথা বলবি না। আম্মু, আমি কি ওর সাথে কথা না বলে থাকতে পারবো? আমি তোকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছি। কি বলিস এসব? আগে তো বললি না। দেখ বাবা, ওরা অনেক বড় লোক, আমাদের পরিবারের সাথে ওদের খাপ খায় না। তুই ওকে ভুলে যা। এটা বলে আম্মু চলে গেল। আমি মনে মনে বলতে লাগলাম, আমি কি ওকে ভুলতে পারবো? তখন আমি ঘুমিয়ে পড়লাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে সবার সাথে খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমি আব্বুর কাছে চলে আসি। আব্বু, আমি আর ইউকে পড়তে যাব না, মাস্টার্স এখানেই বসেই কমপ্লিট করব। ওখানে আমার আর ভালো লাগে না। আচ্ছা, কালকে আবিরকে বলিস, ও তোকে ভর্তি করিয়ে দিবেনি। তুমি সব জায়গায় ওই ভিখারির বাচ্চাকে টানো কেন? ফারজানা, এসব কি ধরনের কথা বলতেছিস? আব্বু, আমি যা বলি ঠিকই বলি। ওরা ভিখারি ছাড়া আর কি। আর শোনো, আমাকে কালকে তুমি নিয়ে যাবা কলেজে। আচ্ছা, যাব। তার আগে তুই তোর কাকিমায়ের সাথে দেখা করে আয়। ওয়াক্থু, ওই বাড়িতে যাব আমি? জীবনেও না। আমি আমার রুমে চলে আসি আর জানালা দিয়ে তাকিয়ে রইলাম বাহিরের দিকে। বিকেলবেলা চাচাই ফোন করে বলে তাদের বাড়িতে আসতে, তাই আমি তাদের বাড়িতে চলে আসি। হঠাৎ একটা রুমে চোখ পড়ল। দেখতে পেলাম ফারজানা ঘুমিয়ে আছে, তাই আমি ওর খাটে গিয়ে বসি। ওকে ঘুমের ভিতরে পিচিদের মতো লাগতেছে। হঠাৎ ফারজানার ঘুমটা ভেঙে গেল। কুত্তার বাচ্চা, তুই আমার বেডরুমে কি করিস? এটা বলে ফারজানা এসে আমার গালে ঠাস করে একটা চড় মারল। চড়টা অনেক জোরে মেরেছে। তুই আমাদের বাড়িতে আসছিস কেন? ফারজানা, তুই কি আমাকে ভুলে গেছিস? তোর কি আমার কথা একটু মনে নেই? কেন তোকে আমি মনে রাখতে যাব? আমি আবার ভিখারিদের মনে রাখি না। তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দেব? আমার আবার একটু রাগ বেশি, তাই আমি রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। আমিও ওর গালে একটা চড় লাগিয়ে দিলাম। কুত্তার বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? আর কোনো দিন কেউ আমার গায়ে হাত তুলেনি, আর তুই আজকে তুললি? তোকে আজ আমি শেষ করে দেব। আমি ওখান থেকে বের হয়ে আসি। তারপরে বাড়িতে চলে আসি। শুয়ে শুয়ে ভাবতেছি ওকে এইভাবে চড় মারা ঠিক হয়নি। কালকে না হয় ওকে সরি বলবো। ও তো আমাকে অপমান করেছে। পরের দিন কলেজে এসে পড়ি। এসে মন খারাপ করে কলেজে বসে আছি। এর ভিতরে সুমন আসলো। কিরে দোস্ত, কি হয়েছে? একা বসে আছিস যে? তোর তো চাচাতো বোনের সাথে থাকার কথা। ও আসছে সেটা তুই জানলি কিভাবে? সেদিন তো চাচার সাথে আসতে দেখেছি। এতদিন তো চাচাতো বোনকে নিয়ে অনেক কথা বললি। বাদ দে তো, ভালো লাগতেছে না। এর ভিতরে দেখতে পেলাম চাচার সাথে ফারজানা আমাদের কলেজের দিকে আসতেছে। মনে মনে ভাবলাম, ও কি আমাদের সাথে ভর্তি হবে নাকি? দোস্ত, ভাবি বলে ডাকবো নাকি? সুমন, তোকে আমি সব কিছু বলতেছি, প্লিজ ওকে কিছু বলিস না। ওকে, বল তাহলে। বলবো, বাট ছুটির পরে। আমি কলেজের ভিতরে এসে পড়ি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও ভর্তি হয়ে আমাদের ক্লাসে ঢুকে পড়লো। কিছুক্ষণ পরে দেখতে পেলাম কতগুলো ছেলেদের সাথে ও হাত মিলাতে লাগলো। ওদের এক একজনের বাবা কোটিপতি। আমার দেখে খারাপ লাগতেছে। আবির, দেখছিস ওই ছেলেগুলো কি বাজে? তোর চাচাতো বোন কিভাবে পারলো ওদের সাথে মিশতে? ওদের অনেক টাকা আছে, তাই হয়তো মিশেছে। মানে বুঝলাম না, একদিনেই এত কাছের বন্ধু হয়ে গেল? তুই গিয়ে ওদের সম্পর্কে ওর কাছে সব বল। সেটা বলে হয়তো আর কাজ হবে না। তোকে বলছি না, আমি সব কিছু বলবো কলেজ ছুটি হওয়ার পরে। আমি ফারজানার কাছে চলে আসি। বললাম, ফারজানা, ওদের সাথে মিশিস না, ওরা অনেক বাজে। আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা কি তোকে বলে দিতে হবে? তোর কথা শুনতাম যদি তুই আমাকে কালকে রাতে চড় না মারতি। আচ্ছা, তার জন্য আমি সরি। তবুও ওদের সাথে মিশিস না। সরি বললে তো আর হবে না। তুই আমাকে মেরেছিস, তাই আমি তোকেও মারবো। তুই আমাকে একটা চড় দিয়েছিস, তার বিনিময়ে আমি তোকে 10টা চড় দেব। যদি রাজি থাকিস তাহলে বলিস। আচ্ছা মার। একে একে ও আমাকে 10টা চড় মারলো। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাকে মারতেছে। তা দেখে সুমন ওকেও মারতে চলে যায়। আমি ওর হাত টেনে ধরলাম। শোন, আর কোনো দিন আমার সাথে লাগতে আসিস না। ফারজানা চলে গেল। আমি নিচে বসে পড়লাম। ও তোকে মারলো কেন? আর তুই ওকে আটকালি না কেন? তারপরে সব ঘটনা আমি ওকে খুলে বললাম। তোর চাচাতো বোন এত নিচু তা আমি জীবনেও আশা করিনি। চল বাড়িতে যাব।
আমিও বাড়িতে চলে আসি। আসতে না আসতে আম্মু বলল, তোকে মারছে কে? আর তোর গালে তো লাল হয়ে আছে কেন? কে আবার মারবে শুনি? রোদের ভিতর থেকে এসেছি তাই গালটা লাল হয়ে গেছে। মনে তো হয় না। ফারজানা তোকে কি কিছু বলেছে? না, ও আবার কি বলবে? বাদ দাও তো। আমি রুমে এসে পড়ি। আমার সাথে ওর কিসের এত শত্রুতা, যার কারণে ও আমার সাথে এমন করে? হয়তো আমরা গরিব, তাই ও আমার সাথে এমন করে। আমার ভালোবাসাটা কি তাহলে মিথ্যা হয়ে যাবে? আমি আমার ভালোবাসাটা মিথ্যা হতে দিব না। পরের দিন কলেজে এসে দেখি ফারজানা সেই ছেলেগুলোর সাথে বসে আছে, তাই আমি ওকে ডাক দিলাম। কি হয়েছে, ডাকতে আসছিস কেন? তোকে আমি ওদের সাথে কথা বলতে বারণ করেছি। তুই কি আমার বয়ফ্রেন্ড যে তোর কথা শুনবো? দেখ, আমার বিষয়ে মাথা ঘামানো বন্ধ কর। কালকে তো তুই বললি যে ওদের কারোর সাথে আর কথা বলবি না। ওটা তো প্রতিশোধ নেওয়ার জন্য ছোট্ট একটা নাটক করতে হয়েছে। তুই আমাকে চর মেরে যাবি, আমি কি সব কিছু চেয়ে চেয়ে দেখবো? শোন, তুই আর আমার সাথে কথা বলবি না। ফারজানা চলে গেল। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। এতদিন ফারজানার সাথে কোনো কথা বলিনি। মাঝে মাঝে দেখতাম ওই ছেলেগুলোর সাথে ফারজানা দূরে দূরে ঘুরতে যেত। তা দেখে আমার অনেক খারাপ লাগতো। তাই ঠিক করলাম ওকে একবার প্রপোজ করব। তাই ফুল নিয়ে বসে আছি। আবির, প্রপোজ করা হয়তো ঠিক হবে না, ও তোকে চোখেই দেখতে পারে না। তবু একবার শেষ চেষ্টা করে দেখি। তুই যেটা ভালো বোঝ সেটা কর। ফারজানা আসার পরে আমি ওকে নিয়ে একটা ক্লাসরুমে চলে যাই। এক পর্যায়ে ও আসতে চাইছিল না, তবু আমি ওকে জোর করে নিয়ে এসেছি। আমাকে জোর করে তুই এখানে নিয়ে আসলি কেন? ফারজানা, আমি তোকে ভালোবাসি, সে অনেক আগে থেকে। ছোটবেলার কথা তুই ভুলে গেলেও আমি ভুলিনি। সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবেসে এসেছি। আমি তোকে হারাতে চাই না, তাই আজকে বলে দিলাম। তোর মতো ছেলেকে আমি ভালোবাসতে যাব? শোন, তুই ভিখারি, আমি তোকে ভালোবাসি না, শুধু ঘৃণা করি। আমি আস্তে আস্তে ওর কাছে চলে আসি। ফারজানা, আমি তোকে ছাড়া বাঁচবো না, অনেক ভালোবেসে ফেলেছি। এটা বলে ও আমাকে জড়িয়ে ধরলো। আবির ছাড়, না হয় আমি কিন্তু চিৎকার করব। আমি ছাড়বো না, বল না তুইও আমাকে ভালোবাসিস। আমি ওকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম। বললাম, শোন হারামির বাচ্চা, তুই আজকে আমাকে জড়িয়ে ধরে ঠিক করিসনি। এর জন্য তোকে অনেক দুঃখ পোহাতে হবে, মনে রাখিস। আমি আর ওখানে দাঁড়ালাম না, ওখান থেকে বাড়িতে চলে আসি। ও আমাকে জড়িয়ে ধরেছে। হারামির বাচ্চাকে যদি আমি বাড়ি না ছাড়া করতে পারি, তাহলে আমিও ফারজানা নই। আমি মনে মনে ভাবা শুরু করে দিলাম, কি করা যায়, কিভাবে সম্ভব। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আজ রাতে যা হওয়ার হবে। রাতের বেলা আব্বুর কাছ থেকে আবিরের নাম্বার নিয়ে ওকে কল দিতে লাগলাম। হ্যালো, কে? আমি ওকে মিষ্টি করে বললাম, আমি ফারজানা। আবির শোনো, তুমি আমাদের বাড়িতে এখনই চলে আসো, তোমার সাথে আমার কথা আছে। আর আজকের ব্যবহারের জন্য আমি সরি। এতে সরি বলার কি আছে? আমি তোর সাথে রাগ করিনি। রাগ না করলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো। আমি রাতের বেলা চলে আসি ওদের বাড়িতে। আমার রুমের ভেতরে ঢুকো। আমি ওর রুমের ভিতরে ঢুকে পড়ার পর ও দরজাটা আটকিয়ে দিল। আমাকে তুই ভালোবাসবি তাই না? তোর এই ভালোবাসাকে আজ আমি চিরতরে শেষ করে দিতেছি, দাঁড়া তুই। আমি ওকে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার দেওয়া শুরু করে দিলাম। ফারজানা, এভাবে চিৎকার দিতেছো কেন? আব্বু, তুমি কই গেলা? ও আমাকে শেষ করে দিতেছে। কিছুক্ষণ পরে কাকা কাকিমা আসলো। তারা এসে ডাক দিতে লাগলো। ফারজানা গিয়ে দরজা খুলে দিল। দেখো না আব্বু, ও আমার সাথে জোর করে কী সব করতে চেয়েছিল। আবির, তুই এখানে কি করে? আমি বলতেছি, ও আসলে আমার খাটের নিচে লুকিয়েছিল, আর সুযোগ পেয়ে আমার সাথে যা খুশি সেটা করতে চেয়েছে। আমি কি বলবো বুঝতেছি না। ওর কথাগুলো আমি শুধু শুনতেছি। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে চাচা এসে আমার গালে দুটো চড় মেরে বলল, তুই আর আমাদের বাড়িতে আসবি না। আর তোর আব্বুকে আমি এখনই জানাচ্ছি এসব। কান্না করতে লাগলাম। আমি আর ওখানে দাঁড়ালাম না, চলে আসি। বাড়িতে আসার সাথে সাথে আব্বু বাড়িতে এসে আমাকে দুটো চড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আম্মু এসব কথা বিশ্বাস করেনি। আম্মু অনেকবার আমাকে বাড়িতে থাকতে বলে, কিন্তু আমি থাকিনি। সেই দিন মন চাইছিল মরে যাই। এরপর আমি রাস্তায় বসে আছি, এমন সময় সুমন আসলো ওর বাইক নিয়ে। চল আমাদের বাড়িতে, তোর আম্মু আমাকে সব বলেছে। আমি কোথাও যাব না, আজকে আমার শেষ দিন, আমি আর বাঁচতে চাই না। শালা, তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। আমি ওর সাথে ওদের বাড়িতে চলে আসি। এখানে অনেক দিন থাকার পরে আম্মু আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে আসতে, কিন্তু আমি আসিনি। তারপরে সুমন একদিন একটা বুদ্ধি দিল, ওকে ওর পাপের শাস্তি দিতে হবে। আমি প্রথমে রাজি ছিলাম না, তারপরে ও অনেকবার বলার পরে আমি রাজি হলাম। তারপরে ঘটনা তো আপনারা জানেনই। ওকে আমি এখানে তুলে নিয়ে আসি। এর ভিতরে ও নাকি আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা আম্মু সেদিন আমাকে কাঁদতে কাঁদতে বলছিল। আমি তখন ভাবছিলাম ওকে পাপের শাস্তি দিতেই হবে। ওর এত অহংকার, আমার এটা ভাঙতেই হবে। এখন আসুন বাস্তবে। আমি দেখি ও ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম।
সকালবেলা কারো ডাকের কারণে ঘুমটা ভেঙে গেল। আবির দরজা খোল, আর এসব নে। আমি এসে দরজা খুলে দিলাম, তাকিয়ে দেখি ও আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এসব খেয়ে নে। আয় ভিতরে আয়। ওকে ভিতরে নিয়ে ফারজানাকে ডাকা শুরু করে দিলাম। এই ফারজানা ওঠ, অনেক ঘুমিয়েছিস। আমি ঘুম থেকে উঠে পড়ি। ফ্রেশ হয়ে এসব খেয়ে নে। আর শোন, আজকে থেকে তোর নিজে নিজে রান্না করতে হবে। আমি রান্না করতে পারি না তো, আর আমি কখনো রান্নাও করিনি। পারো না, শিখতে হবে। যা পারবি তাতেই হবে। আর ঘর মুছবি, বাসন মাজবি, জামা কাপড় কেচে দিবি। একটা সংসারে যা যা কাজ আছে সেটা তুই করবি। আমি কিছু করতে পারবো না। না পারলে তখন দেখবি আমি কি করতে পারি। এর ভিতরে মোবাইলটা বেজে উঠল। তাকে দেখি আম্মু কল দিয়েছে, তাই আমি মোবাইল নিয়ে বাইরে চলে যাই। ফোন রিসিভ করার পরে, আবির, এদিকের খবর জানো কিছু? ফারজানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাবা মা ওর জন্য খুব কান্না করতেছে। আমি আম্মুকে মিথ্যা বললাম। আম্মু, ওর খবর আমি কিছুই জানি না। ওর কোনো খবর পেলে আমাদের জানাস। আর তুই বাড়িতে আসবি না? আসবো কিছুদিন পরে। আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি আবার রুমে চলে আসি। তারপরে ফারজানাকে বললাম, ফারজানা আমি বাইরে যাইতেছি, এসে দেখি যেন সব কাজ শেষ হয়েছে। ঠিক আছে আবির, চলো। যাওয়ার সময় দরজাটা তালা মেরে গেল। আমাকে তুই দাসী পেয়েছিস। এখন যদি এখানে বিষ থাকতো, আমি তোর খাবারে বিষ দিয়ে দিতাম। হঠাৎ দেখতে পেলাম একটা ছুরি। মনে মনে ভাবলাম এই ছুরিটি রাতে কাজে লাগবে। আমি ছুরিটি গিয়ে বালিশের নিচে রেখে আসলাম। আজকে তোর দিন শেষ। আমাকে তুই যত অত্যাচার করেছিস, আজকে এই প্রতিশোধ নেওয়ার পালা। আমি সব কাজ করা শুরু করে দিলাম। আবির, এখন তুই কি করতে চাস? আমাকে তুই একটা চাকরি খুঁজে দিতে পারবি? একটা চাকরি আছে, তবে এখানে না, বিদেশে। ঠিক আছে, তাহলে আমি বিদেশেই যাব। ও আমাকে কোনো দিনও মানতে পারবে না। এখানে থাকলে শুধু শুধু আমি কষ্ট পাবো। তুই যেটা ভালো বুঝিস সেটা কর। চাকরিটার জন্য কিন্তু তোর 3 মাস অপেক্ষা করতে হবে। এতদিন? এতদিন এখানে থেকে ওর সব আঘাতের প্রতিশোধ নে। দোস্ত, ওকে আঘাত করতে আমার অনেক কষ্ট লাগে। তাহলে ওকে এত সহজে ছেড়ে দিবি? দেখি কি করি। আমি ওর সাথে কথা বলে আবারও সুমনদের পুরোনো বাড়িতে চলে আসি। এই নাও, খেয়ে নাও। আমি খাবার খেয়ে চলে আসি রুমে। রাতের বেলা অনেক ঘুম পাইছে, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। মন চাই ওকে জড়িয়ে ধরি, কিন্তু ওকে জড়িয়ে ধরে কি করব? ও তো আমাকে ভালোবাসে না। আমি চোখ বুজে নিলাম। ও ঘুমাবে কখন? দেখি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। আমি আস্তে আস্তে ছুরিটা বালিশের নিচ থেকে বের করা শুরু করে দিলাম। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে বাঁচাবে কে? আমি ছুরিটা নিয়ে ওর কাছে চলে আসি। আমার হাত কাঁপতে লাগলো। কি হলো? এমনভাবে হাত কাঁপতেছে কেন? কিছুক্ষণ পরে চোখ পড়লো ওর দিকে। কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। ওকে মারা ঠিক হবে না। আমার মাথায় কিছু আসতেছে না। আমি আবারও ছুরিটা ওর পেটের কাছে নিয়ে আসলাম। আমার কেমন যেন লাগতেছে, চোখগুলো ঝাপসা হয়ে আসতেছে। আমার এমন কেন লাগতেছে? হঠাৎ ছুরিটা হাতে নিয়ে নিচে পড়ে যায়। শব্দের কারণে আবিরের ঘুম ভেঙে যায়। এইমাত্র কিসের শব্দ আসছিল জানি না। আমি দেখতে পেলাম ফ্লোরের নিচে একটা ছুরি ফেলানো। এখন বুঝতে পারলাম ও আমাকে খুন করতে যাচ্ছিল। আমি ছুরিটি উঠিয়ে ওর কাছে দিলাম। এটা দিয়ে আমি কি করব? এইমাত্র যেটা করতে চাইছিলি সেটা কর। আমি শার্ট খুলে বললাম, এই ছুরিটা যেখানে খুশি সেখানে ঢোকাতে পারিস। আমাকে মারলে তো তুই হ্যাপি। আচ্ছা, তুই আমাকে মেরেই ফেল। শোন, আমি তোকে মারতে চাইনি। ওকে মারার হলে অনেক আগেই এটা করতে পারতাম। আমি ওর হাত ধরে বললাম, প্লিজ আমাকে তুই বাড়ি দিয়ে আয়। তোকে আমি বাড়িতে দিয়ে আসতে পারবো না। তুই এখানে বসে বসেই পচবি। আমি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, যেভাবেই হোক না কেন আমার এখান থেকে বের হতে হবে। আমি দেখতে দেখতে 15 দিন কেটে গেল। আমি এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। একদিন দেখতে পেলাম আবির রুমে নেই, আর পাশে দেখতে পেলাম আমার মোবাইল ফোন। ওটা জোরে চাপ দিয়ে ধরলাম, দেখি মোবাইলটা খুলে কিনা। দেখি মোবাইলটা খুলে গেল। আমি তারপর আব্বুর নাম্বারে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। হ্যালো আব্বু, আমাকে এখানে থেকে নিয়ে যাও। আম্মু, তুই কোথায় আছিস? আব্বু, আমি আবির। আর কিছু বলতে পারলাম না। তার আগেই আবির আমার কাছ থেকে ফোনটা টেনে নিয়ে যায়। আমি মোবাইলটা এবার জোরে আছাড় মেরে চুরমার করে ফেলি। হ্যালো ফারজানা, কথা বলতেছিস না কেন? হ্যালো হ্যালো। তুই কেন আমার সাথে এমন করতেছিস? আমি বাড়িতে যেতে চাই না। কথা দিলাম তোর নামে আমি তোর কাছে কিছুই বলবো না। তুই আমার বউ, তোকে আমি কোথাও যেতে দিব না। তোর সাথে আমার এখনো অনেক কিছু করার বাকি আছে। আমি ওখানে আর থাকলাম না, খাটে চলে আসি। অনেক কষ্ট হইতেছে আমার। আমি কি আর কখনো বাড়িতে ফিরতে পারবো না? কিভাবে এখান থেকে বের হব? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এখনও আমার পরিবারের কেউই আমার খোঁজ খবর পায়নি। একদিন ফ্লোর মুছতেছি,
এর ভেতরে দেখতে পেলাম একটা ব্যাগ। এই ব্যাগে কি আছে? আমি ব্যাগের ভেতরে হাত দিতে লাগলাম। দেখতে পেলাম ব্যাগের ভেতরে আবিরের জামা কাপড় আর একটা ডায়েরি। আমি ডায়েরিটা খুলে পড়া শুরু করে দিলাম। প্রথম পাতায় আমি আর আবিরের ছবি দেখতে পেলাম। এটা তো আমাদের ছোটবেলার ছবি। এই ছবি ওর কাছে কি করে? আমি ডায়েরিটা পড়া শুরু করে দিলাম। দেখতে পেলাম সব কথাই আমাকে নিয়ে লেখা। আমার আর ওর ছোটবেলায় একসাথে কাটানো সব কথা মনে পড়ে গেল। ও আমাকে এতটা ভালোবাসে কেন? আমি বিদেশে পড়তে গেলাম, আমার মন কেন এমন হলো? আমি অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা ভাবতেই আমার অনেক খারাপ লাগতেছে। ও আমাকে এতটা ভালোবাসে। আমি ডায়েরিটা বন্ধ করে রাখলাম। তারপরে সব কাজ শেষ করে বিছানায় বসে একা একা কিছুক্ষণ কাঁদলাম। আমার ভেতরে এতটা অহংকার কেন? এত অহংকার কোথা থেকে আসলো? আমার আজ কিছুই ভালো লাগতেছে না। কিছুক্ষণ পরে আবির আসলো আমার কাছে। কি হলো? এমনভাবে কাঁদতেছিস কেন? বাড়ির কথা কি খুব মনে পড়তেছে? কাঁদো কাঁদো কণ্ঠে বললাম। আমি ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললাম, জানি না। তাহলে কাঁদতেছিস কেন? এমনি, তোমার খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নাও। মনে আছে এভাবে তুমি করে বলে আমাকে একবার সবার কাছে অপরাধী বানিয়ে দিয়েছিলি? তোর মতো নাটক কেউই পারবে না। আচ্ছা, আমি নাটক করতেছি, এখন খেয়ে নাও, যাও। এটা বলার পরে আবির চলে গেল। রাতের বেলা দুজনে শুয়ে আছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না। কিছু সময় পরে আবির ঘুমিয়ে পড়লো। আমি আস্তে আস্তে ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরে বলতে লাগলাম, আবির, আমি সরি, আমি তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আবির বলল, ফারজানা ছাড়, এমনভাবে জড়িয়ে ধরে আছিস কেন? আমি ছাড়বো না। তোর মতলব তো ভালো ঠেকতেছে না। কি করতে চাস আমার সাথে? আবির, আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। চুপ, নাটক একটু কম করবি। আমি ওখান থেকে উঠে আসলাম। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এতদিন ফারজানা আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। হয়তো আমার সাথে আবারও নতুন কোনো খেলা খেলতে চাই। আমি ওর পাতা ফাঁদে আর পা দিতে চাই না। এই বাড়িতে আর কিছুদিন আছি, তারপরে বাহিরে চলে যাব। একদিন আমার বাসায় কে যেন এসে কলিং বেল দিল। আমি ভাবছি সুমন এসেছে, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। সুমন ছিল না, ফারজানার বাবা ও একজন পুলিশ অফিসার ছিল। আমি কিছু বলতে যাব এমন সময় চাচাই বলল, তাহলে তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? স্যার, ওকে আপনি গ্রেপ্তার করুন। বাহিরে চিৎকার শুনে ফারজানা দৌড়িয়ে আসলো। এসেই ওর আব্বুকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি কেমন আছো? তোকে ছাড়া আমি কি ভালো থাকতে পারি? ও তোকে কেন এখানে আটকে রেখেছে? বাদ দাও না এসব কথা, চলো আমাদের রুমে। আগে ওর একটা ব্যবস্থা করতে হবে। স্যার, ওকে নিয়ে যান। ও আমার মেয়েকে এখানে কিডন্যাপ করে এনেছে। পুলিশ অফিসার আবিরের হাতে হাত করা লাগালে আমি বললাম, আবির কিছু করেনি, আমি ওর সাথে ইচ্ছে করে পালিয়ে এসেছি, আমি ওকে ভালোবাসি। ওই দিন বললি কেন আমাকে বাঁচাও, আর এখন এটা বলতেছিস কেন? ও কি তোকে ভয় দেখিয়েছে? দেখালে বল। না আব্বু, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেটা আমাকে আগে বললি না কেন? এমনিতেই বলিনি। চল আমাদের সাথে বাড়িতে। না, আমি এখানেই থাকবো। আমি ওর কাছে অনেক ভালো আছি। আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিলি কেন? ধরিয়ে দিতি। আবির, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। তুই আবার আমার ভালোবাসা নিয়ে এভাবে নাটক করিস না। আমাকে যদি চিরতরে শেষ করে দিতে চাস তো তাহলে দে। আবির, তুমি আমাকে এখন ভুল বুঝতেছো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি ওখানে দাঁড়ালাম না, রুমে চলে আসি। এভাবে 3 মাস শেষ হয়ে গেল। একদিন সুমন আমাকে ফোন করে বাইরে আসতে বলল। আমি এসে পড়ি। আবির, এই নে তোর ভিসা, কালকেই তোর ফ্লাইট। ঠিক আছে। আমি ভিসা নিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন সকাল সকাল সব কিছু গুছিয়ে নিলাম। কি হলো, তুমি যাচ্ছ কোথায়? চলে যাই বিদেশে। তাহলে আমি বাঁচবো কি করে? সেটা আমি কি জানি। শোন, এতদিন তোর সাথে এমন ব্যবহার করার জন্য আমি সরি। এই নিয়ে ডিভোর্স লেটার, আর 3 মাস পরে এখানে সাইন দিয়ে রাখিস। তারপরে আমার বাড়িতে পাঠিয়ে দিস। আমি হয়তো আর দেশে ফিরবো না। ভালো থাকিস। আমার তোকে ভালোবাসাটা মিথ্যা ছিল। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে চলে যেও না। আবির আমার কোনো কথা শুনলো না, আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি কি করব বুঝতেছি না। আমার তখন অনেক কান্না আসতেছিল। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি একটা দোকানে চলে আসি। তারপরে কাকিমায়ের নাম্বারে কল দিতে লাগলাম। রিসিভ করার পরে আমি তার কাছে সেদিনকার দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলাম। তারপরে সব কিছু বললাম। প্লিজ কাকি, তুমি ওকে আটকাও। আমি এখনই আটকাচ্ছি। আমি এয়ারপোর্টের কাছে চলে আসি। সব ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। এর ভিতরে আমি দেখতে পেলাম আম্মু আমাকে ধরে আমার গালে একটা চড় লাগিয়ে দিল। তুই বিদেশে যাচ্ছিস আর একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তোমাকে জানালে আমাকে যেতে দিবা না, তাই জানাইনি। এর ভিতরে দেখতে পেলাম ফারজানা দৌড়ে এসে আমাকে আম্মুর সামনে জড়িয়ে ধরলো। সেটা দেখে আম্মু অন্য পাশে চলে গেল। আর কষ্ট দিও না, আমি এখন আর আগের মেয়ে নই, অনেক ভালো হয়ে গেছি। তোমাকে এখন আমি অনেক ভালোবাসি।
প্লিজ আমাকে ছেড়ে যেও না। ছাড়, যাব না আমি কোথাও। আমি ছাড়বো না। ফারজানা, আম্মু আছে তো, আর এখানে অনেকেই আছে। আমাকে তুমি ভালোবাসো বলো। তোকে তো আমি অনেক আগে থেকে ভালোবাসি। এটা বলে আমিও ওকে জড়িয়ে ধরলাম। বাড়িতে আসার পরে আমাদের আবার নতুন করে বিয়ে দিল। আজ আবারও আমার বাসর রাত, তাই ঢুকে পড়লাম। ও এসে আমাকে সালাম দিল। এই শোনো না, আমাকে একটু কোলে নিয়ে খাটে চলো। আমি ওকে কোলে নিয়ে খাটে চলে আসি। এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তুমি আগে ধরো, তারপরে আমি ধরবো। না, তুমি আগে ধরবা। আজকেও আগে আমি ধরেছি। আমি ওকে জড়িয়ে ধরলাম, এরপরে ও আমাকে জড়িয়ে ধরলো। এই শোনো না, আমাকে একটা পাপ্পি দাও না। তুমি আগে দাও। এটা বলার পরে 4 ঠোঁট এক করে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। আবির আমাকে আরো জোরে জোরে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, অনেক ভালোবাসি তোমাকে। আমি অনেক ভালোবাসি। এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসা। সুন্দর একটা জীবন। দোয়া করবেন আমাদের জন্য, সারা জীবন এমন যেন থাকতে পারি। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন আপনার ভালোবাসার মানুষটিকে। পুরো স্টোরিটা কেমন লাগলো তা না হয় কমেন্ট করে বলে যাবেন।